ছুটে যাবে নাকি হারিয়ে পাহাড় সাগর বা লাল মাটি, দূর নদী ছাড়িয়ে অচেনা পথের বাঁকে ফেরিওয়ালার ডাকে, আর শ্রীনগর কোনো অপেক্ষা করে থাকে। চিরা জীবনের মাঝে অন্য জীবনের সুরে হাতছানি দেয় কাছে দূরে, কাছে দূরে, কাছে দূরে, কাছে দূরে, কাছে দূরে, কাছে দূরে। সুপ্রভাত। আজ ভোরে চলে এসেছি লেক টাউন ঘড়ির মোড়ে। আসলে আজ যাচ্ছি ভিআইপি রোড ধরে। এখান থেকে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধরে সোজা বালির ব্রিজ পার করে যাব ডানকুনি, সেখান থেকে আরামবাগ। কারণ আজ আমাদের মূল গন্তব্য বাঁকুড়া জেলা। পেরিয়ে যাচ্ছি একে একে হরিপাল, বাহিরখণ্ড, লোকনাথ, তারকেশ্বর। এরপর আরো অনেক জায়গা পার করে আমরা পৌঁছবো মায়াপুরের মায়া কাটিয়ে আরামবাগ। আরামবাগ থেকে কোতলপুর হয়ে জয়পুর ফরেস্ট। কিন্তু ভুল করলাম রাস্তা, এবং ভুল রাস্তা ধরে ভুল করে চলে এলাম পূর্ব বর্ধমান। আর এলাম যখন, তখন ভুল ঠিক নিয়ে ঝগড়াঝাটি না করে পেট পুরে খেয়ে নিলাম ব্রেকফাস্ট। আমরা এখন দাঁড়িয়ে আছি একলক্ষী পূর্ব বর্ধমানে আমার ফুল টিম নিয়ে। ব্রেকফাস্টে আমরা খেলাম মুড়ি, চপ, গরম গরম কচুরি আর ঘুগনি। ভাঙা মেলার মাঠে এই ব্রেকফাস্টটা আমরা সারলাম। এখন আমরা যাব জয়পুরের জঙ্গলে। চলুন। আপনারা কিন্তু জয়পুর জঙ্গল যেতে হলে রাস্তা ভুল করবেন না, আসবেন কোতলপুর হয়ে। ব্রেকফাস্ট শেষ করে আমরা এখন যাচ্ছি জয়পুর ফরেস্টের দিকে। যেতে যেতে দেখতে পাচ্ছি রাস্তার দুধারে কোথাও ক্ষেতের রং সবুজ, আবার কোথাও ক্ষেতের রং বাদামি। কোথাও হচ্ছে ধান চাষ, তো কোথাও হচ্ছে আলু চাষ, কোথাও আবার ধান কাটা হলো সারা। এই সব দেখতে দেখতে হঠাৎ দেখতে ইচ্ছে হলো গোকুল চাঁদ মন্দির। তাই শোলদা হয়ে ধরলাম গোকুল নগরের রাস্তা। আসলে বেড়াতে বেরিয়ে এটাই মজা। যাওয়ার কথা ছিল এক জায়গায়, পৌঁছে গেলাম আরেক জায়গায়। আর সে জায়গা সত্যি সত্যি এক কথায় মনের মতো। কারণ সেখানে উঠেছে পূর্ণ চাঁদ, যে চাঁদের নাম গোকুল। এই কুলে এসে তরি থামতেই আর কথা নয়, স্তব্ধ হলাম, মুগ্ধ হলাম। আমরা আছি বাঁকুড়ার গোকুল চাঁদ মন্দিরে। এই মন্দিরটি উৎসর্গ করা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণকে। তিনি এখানে গোকুল চাঁদ নামে পূজিত হন। এই মন্দির পঞ্চরত্ন শৈলীতে নির্মিত, মানে মন্দিরের উপর 5টি চূড়া বা রত্ন আছে।
পোড়ামাটির ইট দিয়ে তৈরি এই বিশাল মন্দির। মন্দিরের গায়ে খোদাই করা টেরাকোটা অলঙ্করণে ফুটে উঠেছে পুরাণের কাহিনী। রামায়ণ মহাভারতের দৃশ্য এবং গ্রামীণ জীবনের নানা ছবি। গোকুলচাঁদ মন্দির শুধুমাত্র একটি ধর্মীয় স্থান নয়, এটি বাংলার মৌলভৌম স্থাপত্যের এক উজ্জ্বল নিদর্শন। আজও এই গোকুলচাঁদ মন্দির পর্যটকদের কাছে আকর্ষণীয়। মন্দিরে ঘুরতে ঘুরতে, চারপাশ দেখতে দেখতে ইচ্ছে করছে এই মন্দির নিয়ে আরও দু চার কথা শুনতে। শুনব যাদের থেকে তারা হলো এই মন্দিরের সাথে যুক্ত দুই বিশেষ মানুষ। শ্রীকান্ত, হ্যাঁ বলুন। তুমি এখানের রক্ষণাবেক্ষণ সমস্ত কিছু দায়িত্বে আছো। তুমি এটা কত সালে তৈরি হয়েছিল, আর এইটা গোকুলচাঁদ নাম কেন হলো, সেই গল্পটা আমাকে একটু বলবে? হ্যাঁ, আমি বিগত এখানে প্রায় 3 বছর আছি। তো এখানকার যিনি সেক্রেটারি, সেবা পুজোর সেক্রেটারি কালীশঙ্কর মহাশয়ের মুখ থেকে শোনা, আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরের সামনে একটা মল্লাব্দে লেখা আছে না, ওটা দেখে আমরা ডিপার্টমেন্ট, আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট এটা তৈরি করেছে কত সালে নির্মিত বা কোন রাজা তৈরি করেছে। বিস্তারিত বলতে গেলে বীরহাম্বীরের পুত্র, মল্লরাজ বীরহাম্বীরের পুত্র রঘুনাথ সিংহ 1946 সালে মন্দিরটা বানিয়েছিলেন। ওনার বানানোর পিছনে কাহিনী ছিল, কুচিয়াকোল রাজবাড়ি, মাঝে আপনার আমোদর খাল বা নদ, তার এদিকে হচ্ছে গোকুলচাঁদ মন্দির। মানে যেমন আপনার বৃন্দাবন এবং যমুনা, হ্যাঁ ওটাকে কেন্দ্র করে বানানো হয়েছিল। তো তারপরে শোনা যায় বর্গী আক্রমণ বা কোনো একটা রাজার কোনো আক্রমণের ফলে এখানে রাজ্য বিস্তারটা সেভাবে তৈরি করতে পারেনি। আবার কি এটা বাঁকুড়া জেলার সর্ববৃহৎ মন্দির এটা। তো তখন ওরা রাজ্য স্থানান্তর করে বিষ্ণুপুরে চলে যায় এবং বিষ্ণুপুরে প্রচুর মন্দির বানায়। তো এখন অবহেলিতভাবে পড়েছিল। যখন আপনার রাজত্ব চলে যায় রাজার, তারপরে আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট এটাকে নিয়ে এভাবে মানে চালিয়ে যাচ্ছে। বিগ্রহ কি এখানের নিরাপত্তার কারণে? না, নিরাপত্তার কারণে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচিলগুলো সম্পূর্ণ ভেঙে পড়ে গেছে। এমনকি শোনা যায় পাঁচিলগুলো চুরি করে বাইরের লোক নিয়ে চলে গেছে। তো সেই কারণে রাজা কি করলো, ঠিক করলো, বা এখানকার যারা সেবা পূজা কমিটি ছিল তারা ঠিক করলো যে আমরা বিগ্রহটা বিষ্ণুপুরে রাজাদের হাতে স্থানান্তরিত করে দিই। তারপরে ওই দোল পূর্ণিমার দিন আপনার 7 দিনের জন্য পুলিশ স্কট করে নিয়ে আসা হয় বিগ্রহকে, এবং ওই 7 দিন পুলিশ মোতায়েন থাকে, আবার বিগ্রহকে ফেরত দেওয়া হয়। এটাই এখানকার রীতিনীতি, যেটা চলে আসছে। ঠাকুরমশাই, আপনি তো এইখানে মন্দিরের সমস্ত পুজো আর্চার দেখাশোনা করেন। আচ্ছা, আপনি এই মন্দিরের বিগ্রহ এবং এই মন্দিরের যে পুজো আর্চার যে গল্প আছে সেগুলো যদি আমাদেরকে একটু শোনান। দেখুন, পুজো আর্চা বলতে আমাদের বড় রকম পুজো হয়, সেটা হচ্ছে দোল। দোলে বাবার যে বিগ্রহ, সেই বিগ্রহ তো এই মন্দিরে থাকেন ওই নিরাপত্তার অভাবে। তো সেই বিগ্রহ থাকেন বিষ্ণুপুর ওই রাজাদের ইয়েতে। ওখান থেকে ওই দোলের আগের দিনে আনা হয় বাবাকে, এনে বাবার ধুমধামেই পুজো আর্চা করা হয়। আর নবান্ন হয়। বাবা হচ্ছে গোপাল, আমাদের গোকুলচাঁদ। নবান্ন প্রচুর লোক আসে, বাবাকে দর্শন করেন, ভোগ বিতরণ হয়, সেদিনে ভোগ সবাই খায়। শুনলেন তো, এই ফাঁকা মন্দিরে প্রতি বছর গোকুলচাঁদ আসেন দোলের দিন। আমরাও হয়তো আসবো আবার অন্য কোনো দিন। আপনারাও আসবেন, দেখে যাবেন। এগিয়ে যাচ্ছে জয়পুর ফরেস্টের দিকে, বাংলার পশ্চিম প্রান্তে। লালমাটির বিস্তীর্ণ ভূখণ্ডে দাঁড়িয়ে রয়েছে শাল, পিয়াল, সেগুন, মহুয়া গাছের দল। বাঁকুড়ার এই জয়পুর জঙ্গল একসময় ছিল মৌলভূমের বিস্তীর্ণ অরণ্যের অংশ। এই পথ দিয়েই হয়তো হেঁটে গেছেন রাজদূত, শিকারী, সাধারণ মানুষ। সময়ের সাথে সাথে অনেক কিছু বদলেছে, কিন্তু এই জঙ্গল নিজের ছন্দে থেকে গেছে। আর সেই জঙ্গলের বুক চিরেই এগিয়ে চলেছি আমরা। এগিয়ে যাব, তবে তার আগে একবার থামব, দেখে নেব জয়পুর জঙ্গলকে আরো কাছ থেকে। দিদি, জয়িদা কোথায়? জয় তো পাহাড় ভালোবাসে, দেখো শুশুনিয়া ট্রেক করতে গেছে।
বিষ্ণুপুর যাব, শাড়িও দেখব, গাড়িও ছুটবে, কিন্তু তার আগে হবে একটা ছোট্ট বিরতি। কাছে দূরে কাছে দূরে বিরতির পরে কাছে দূরেকে সঙ্গে নিয়ে আমরা চলে এসেছি বিষ্ণুপুরে, বিষ্ণুপুর বাস স্ট্যান্ডে। অনেকেই বাঁকুড়া বিষ্ণুপুর আসেন বাসে করে, আপনারাও চাইলে বাসে করে আসতে পারেন। কলকাতা থেকে বিষ্ণুপুরের দূরত্ব প্রায় 140 কিলোমিটার। বাস বা গাড়িতে আসতে সময় লাগে 4 থেকে 5 ঘন্টা। আপনি চাইলে ট্রেনেও আসতে পারেন, ট্রেনে আসতে সময় লাগে প্রায় 3 থেকে 4 ঘন্টা। আমরা এখন ঘুরে বেড়াবো বিষ্ণুপুরে, ঘুরে দেখব বিষ্ণুপুরের নানা মন্দির, যা আজ বিশ্বজুড়ে বিখ্যাত। এইসব মন্দির 1600 থেকে 1800 শতকের মধ্যে মল্ল রাজারা গড়ে তুলেছিলেন। বিষ্ণুপুরের সবচেয়ে প্রাচীন মন্দিরটি হল রাসমঞ্চ। বীর হাম্বির এটি নির্মাণ করেন। রাস উৎসবের সময় বিভিন্ন মন্দিরের দেবমূর্তি এখানে এনে রাখা হয়। সেখান থেকে একটু এগোলে দেখতে পাবেন গ্রাম বাংলার ঘর থেকে মন্দির, জোড় বাংলা মন্দির। দুটি দোচালা বাংলার ঘর পাশাপাশি জুড়ে তৈরি এই মন্দির। উপরে রয়েছে একটি ছোট্ট চূড়া। 1655 সালে মল্লভূমের শাসক রঘুনাথ সিংহ জোড় বাংলা মন্দির নির্মাণ করেন। এছাড়াও আছে শ্যামরাই মন্দির, মদনমোহন মন্দির, রাধা শ্যাম মন্দির, কালাচাঁদ মন্দির, মুরারি মোহন মন্দির, আরো অনেক মন্দির। আসলে ওই যে কথায় আছে না, বিষ্ণুপুর মানেই মন্দিরের মহানগর। বিষ্ণুপুরে শুধু টেরাকোটা মন্দিরই নয়, এটি শিল্পেরও এক জীবন্ত কেন্দ্র। আর সেই শিল্পের প্রাণকেন্দ্র এই টেরাকোটা বাজার। এই বাজারে ঢুকলেই মনে হবে আপনি যেন এক ওপেন আর্ট গ্যালারিতে দাঁড়িয়ে আছেন। চারিদিকে শুধু পোড়ামাটির কাজ। ইতিহাস শুধু মন্দিরের দেওয়ালে নয়, কখনো তা বোনা সুতোয় সুতোয়, রঙে রঙে, নকশায় নকশায়। তাই মন চায় সেই বালুচরি শাড়ি। বালুচরি শব্দটি এসেছে বালুচর থেকে। শোনা যায় মুর্শিদাবাদের এক প্রাচীন অঞ্চল বালুচর, সেখানেই এই শাড়ির সৃষ্টি। বালুচরি শাড়ি, যার পাড় আর আঁচলে বোনা থাকে নানা গল্প। সেখানে স্থান পায় কখনো মহাভারত, কখনো রামায়ণ বা কৃষ্ণলীলা, আরও কত কি। এ শুধু শাড়ি নয়, এ হলো বাংলার সংস্কৃতি, ইতিহাস ও শিল্পকলার নিদর্শন। এই শিল্পের পিছনে আছে বিষ্ণুপুরের অসংখ্য তাঁতি পরিবার। আসুন কথা বলে নেব এমনই এক পরিবারের এক শিল্পীর সঙ্গে। এই মুহূর্তে আমি আমার জায়গাতে 30টা তাঁত একা পরিচালনা করি। বেশ কয়েকদিন আগে আমি রতন টাটাজির জন্য একটা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডের শাড়ি বানিয়েছিলাম, যার নাম অষ্টমী, যাতে দুর্গাপূজাকে, পুরো দুর্গাপূজার কাহিনীটাকে আমি তুলে ধরেছিলাম। তো টাটাজি এতে ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন। আর তার কিছুদিন পরেই আবার আমার ভারত সরকারের পক্ষ থেকে একটা ডাক আসে যে আম্বানি পরিবার, তাদের পরিবারের পক্ষ থেকে আমন্ত্রণ আসে যে ওখানে গিয়ে আপনাকে একটা লুম সেট আপ করে তার থেকে একটা শাড়ি বানিয়ে দিতে হবে, যে শাড়িটা আমাদের কাছে থাকবে। 4 মাসের মাথায়, এপ্রিল থেকে 4 মাসের মাথায় আমি এই শাড়িটা তৈরি করতে পেরেছিলাম, যার মূল্য ছিল 11 লক্ষ টাকা। আমি এখন যে লুমে বসে আছি, এই লুমের যে কালো দেখছেন আপনারা, এই কালোটা পিন ভাঙা, লোহা ভাঙা, মরিচা পড়া জিনিস এবং গোখাদ্য গুড় দিয়ে তৈরি করে এই কালো রং করেছি। আর এই যে গোল্ডেন রংটি দেখছেন, এটা বাংলার এক প্রাচীন ফল হরিতকি। সেই হরিতকিকে ছিটে থেতো করে তার থেকে রস মিশ্রিত করে আমি এই গোল্ডেন কালারের কাজ করছি। শুধুমাত্র বালুচরিরই ম্যানুফ্যাকচারার, বালুচরি এবং স্বর্ণচরি শাড়ি।
এতে মহাভারত আছে। দেখুন অর্জুনের লক্ষ্যভেদ, এক সময় দ্রৌপদীকে পাওয়ার জন্য অর্জুনকে লক্ষ্যভেদ করতে হয়েছিল। এই দেখুন অর্জুন উপরে মাছ লাগানো আছে, তার চোখে তীর মারার জন্য প্রস্তুত হয়েছে, দ্রৌপদী মালা নিয়ে দাঁড়িয়ে আছে তাকে বরণ করার জন্য। এই পুরো স্টোরিটা হচ্ছে মহাভারত। এটা একটা বিয়ে বাড়ির শাড়ি আছে, বিয়ে বাড়ির, এখানে বিয়ে বাড়ির পুরো শাড়িটা বিয়ে বাড়ির থিম আছে। দেখুন এখানে কর্ণ অর্জুনের যুদ্ধ হচ্ছে, এখানে অর্জুন যুদ্ধক্ষেত্রে প্রবেশ করছে, অশ্বমেধ ঘোড়াতে যুদ্ধক্ষেত্রে প্রবেশ করছে, এখানে বর চাইছে তীর, এখানে কর্ণ অর্জুনের যুদ্ধ হচ্ছে, চাকা বসে গেছে, পুরো লড়াই চলছে। কি অপূর্ব! বিষ্ণুপুর এ যেমন মন্দিরের শহর, এ তেমন বুননের শহর। এ শহর পেরিয়ে যাব আরও দূরে। ফিরে আসছে একটা বিরতির পর, সঙ্গে নিয়ে কাছে দূরে দেখছেন ডিডি বাংলার পর্দায়। কাছে দূরে, কাছে দূরে। ফিরে এলাম ব্রেকের পরে, সঙ্গে নিয়ে কাছে ধরে, সঙ্গে আমি জয়ী। হ্যাঁ, আজ যখন ওরা জয়পুর জঙ্গলে বিষ্ণুপুরে ঘুরে বেড়াচ্ছে, তখন আমি চলে এসেছি শুশুনিয়া পাহাড়ে। বাঁকুড়া রেল স্টেশন থেকে বাই কার শুশুনিয়া পাহাড় প্রায় 25 কিলোমিটারের মতো, তবে বাসে এলে রাস্তা প্রায় 30 কিলোমিটার। শুশুনিয়া পাহাড় যেতে হয় ছাতনা হয়ে। এই রাস্তাতেই শুশুনিয়া পাহাড় পার করে আছে শালতোরা, বিহারীনাথ পাহাড়। কিন্তু এত দূরে আমি যাব না, আমি যাব কাছে শুশুনিয়া পাহাড়ে। শুশুনিয়া পাহাড়। শুশুনিয়া শব্দের প্রাচীন অর্থ হলো শুয়ে থাকা। এই পাহাড় দূর থেকে যদি দেখা যায় মনে হবে কেউ যেন শুয়ে আছে, সেই জন্য এর নাম শুশুনিয়া। পাহাড়ের নিচে বসেছে নানা পাথরের পসরা। দেখুন না, পাহাড়ের পাথর কেটে কেটে কত রকম জিনিস তৈরি করছে এই শিল্পী। দেখতে পেয়ে দাঁড়িয়ে পড়লাম। আসলে বাংলার কত শিল্প, কত শিল্পী যে লুকিয়ে আছে বাংলার নানা জায়গায়, তা ঘরের বাইরে পা না রাখলে জানা যায় না। জানতে জানতে দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি শুশুনিয়া পাহাড়ের দিকে। পাহাড়ে ওঠার আগে দর্শন করছি, প্রণাম জানাচ্ছি ভগবানকে। ভগবানের তৈরি এই পৃথিবী কি সুন্দর, তার কত বৈচিত্র্য। সেই বৈচিত্র্যের খোঁজেই তো বেরিয়েছি আমরা। সাগর থেকে পাহাড়ে, সঙ্গে আছে কাছে দূরে। আর পারলাম না, এই পাহাড়ে ওঠা আর নামা অনেক কষ্ট। রে লেবু জল, এটা থ্যাংক ইউ। ও এরকম অনেক দোকান পাবেন আপনারা, এই লেবু জল, এনার্জি ড্রিঙ্কস, আপনারা ব্রেক নিতে পারবেন। থ্যাংক ইউ। হয়েছে রেখে দে। আসলে কি জানেন, আমার পাহাড়ে বড় হতে, তাই
পাহাড় ছোট হোক বা বড়, দেখলে খুব ভালো লাগে। তাই বড় বড় পা ফেলে উঠে যেতে ইচ্ছে করে। তো টায়ার্ড হয়ে গেছি তাই, কিন্তু আমি চড়বো, আমি চড়বো। চল। আসলে কি জানেন, পাহাড়ে উঠতে যত কষ্ট, নামতে ততই কষ্ট। কোর মাসেলস বেশি অ্যাক্টিভেট হয়। উঠে তো গেছি, এবার নামবো। চলো। কাছে দূরে কত মানুষ, কেউ পাহাড়ে উঠছে, কেউ নামছে। আসলে এই প্রাচীন পাহাড় মানুষের কাছে বড় আপন, বড় নিজের। তাই বাঁকুড়া এলে শুশুনিয়া পাহাড় ওঠার জন্য মন ছটফট করে। পাহাড়ে চড়তে সবার মন চায়, সবার মন চায় উঁচুতে উঠতে, উঁচুতে দাঁড়িয়ে এই পৃথিবীকে দেখতে। টিমকে ছেড়ে এই পাহাড়ে আমি একা নই, আমি আছি আপনাদের সঙ্গে, আর আপনারা আছেন আমার সঙ্গে। সঙ্গে থাকুন আর চলুন দেখে নিই এই শুশুনিয়া পাহাড়ের নিচে কি অপেক্ষা করছে আমাদের জন্য। অপেক্ষা করছে বিশাল বৃক্ষের নিচে দেবতার স্থান, অপেক্ষা করছে বয়ে আসা ঝর্ণার জল, যে জলে স্নান করে এখানে আসা মানুষজন। অপেক্ষা করছে এই শুশুনিয়া শিল্পীদের নানা হস্তশিল্প, যা স্মৃতি হয়ে থাকবে আপনাদের ঘরে ঘরে। এই মুহূর্তে আবার আমাদের অপেক্ষা শুরু। ফিরে আসবো আগামী সপ্তাহে। সঙ্গে থাকুন, সঙ্গে চলুন, দেখা হচ্ছে। ছুটে যাবে নাকি হারিয়ে পাহাড়, সাগর বা লাল মাটি, দূর নদী ছাড়িয়ে অচেনা পথের বাঁকে, ফেরিওয়ালার ডাকে, আর শ্রীনগর কোনো অপেক্ষা করে থাকে। চেনা জীবনের মাঝে অন্য জীবনের সুরে হাতছানি দেয় কাছে দূরে, 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 কাছে দূরে।